আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহ আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স, আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বিফোর উই ডাইভ ইনটু দ্য টপিক, আমি আসলে মাস্কের একটা জেনারেল রিয়েলিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইফ আই আস্ক ইউ যে ওয়াই উড সামবডি ওয়ান্ট টু ওয়্যার আ মাস্ক, এখন এটার পিছনে অনেকগুলি রিজনস থাকতে পারে, বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে পিপল অফেন ওয়্যার মাস্কস টু অ্যাচিভ সামথিং যেটা আসলে সে তার রিয়েল আইডেন্টিটি দিয়ে অ্যাচিভ করতে পারে না। ফর এক্সাম্পল, আমাদের মার্ভেল বা ডিসির যে সুপার হিরোজ আছে এদের কথাই চিন্তা করেন। লেটস সে ইফ ব্যাটম্যান ওয়্যার টু ফাইট ক্রাইম অ্যাজ ব্রুস ওয়েন, তাহলে কিন্তু ব্যাটম্যানের আসলে অনেক ঝামেলা হইতো। রাইট, যেটা আমরা এই যে ব্যাটম্যানের নতুন মুভিটাতে দেখছি, রবার্ট রবার্ট প্যাটিনসন যেটাতে ব্যাটম্যান হিসেবে আসছে আর কি, যে যখন ব্যাটম্যানের আইডেন্টিটি রিভিল হয়ে গেছে তখন কিন্তু এই যে ওর আশেপাশের যে মানুষজন আছে দে ওয়ার ইন ডেঞ্জার, দে ওয়ার ডায়ার কনসিকুয়েন্সেস, এন্ড অ্যালফ্রেড তো প্রবলি মারাও যায় আর কি ওই মুভিটাতে। সো টু ফাইট ক্রাইম ব্যাটম্যান বা ব্রুস ওয়েন হ্যাজ টু ওয়্যার আ মাস্ক, বিকজ এটা সে তার রিয়েল আইডেন্টিটি আইডেন্টিটি দিয়ে অ্যাচিভ করতে পারে না। রাইট, এন্ড ব্যাটম্যান কিন্তু আসলে এই যে চুনোপুটি কোনো আহ, ছিসকা চোরের সাথে আসলে ফাইট করে না। কখন করে? ওয়েন গথম ফেসেস ভিলেন্স লাইক জোকার, লাইক হার্ভি ডেন্ট, লাইক বেইন, তখন আসলে কি করা হয়? তখন এই যে জেমস গর্ডন, যে কিনা গথম পিডির হচ্ছে গিয়ে চিফ, সে কি করে? সে একটা ব্যাট সিগন্যাল জ্বালায়, এরপর হচ্ছে গিয়ে ব্যাটম্যানে ডাকে। রাইট, এন্ড ব্যাটম্যান সুপস ইন, ঠিক আছে, হি কামস ইন, ঠিক আছে, এন্ড হি সেভস দ্য ডে। সো এখানে এটা দ্বারা বোঝা যায় যে ব্যাটম্যানের কিন্তু এখানে হি হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল সিন্স হি ইজ আ সুপার হিরো, ঠিক আছে, হি কামস অ্যান্ড ফাইটস উইথ দ্য গ্রেটেস্ট ডিমন্স বা বিগেস্ট ইভল। নাও ব্যাটম্যান তো আসলে একটা ফিকশনাল ক্যারেক্টার, কিন্তু গথম পিডির যে তে যেরকম প্রবলেমস ছিল, সিমিলারলি আমাদের লাইফেও কিন্তু এরকম প্রবলেমস আছে উইচ আর ভেরি মাচ রিয়েল। অ্যান্ড ইন্টারেস্টিংলি, আমাদের গভর্নমেন্টগুলা যখন হচ্ছে গিয়ে আমাদের যেই সোসাইটাল প্রবলেমসগুলি বা আমাদের যে রাষ্ট্রীয় সমস্যাগুলা এগুলো যখন তারা সলভ করতে পারে না, তারাও একটা ব্যাড সিগন্যাল জ্বালায় টু অর্গানাইজেশনস লাইক ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ। These are the superheroes, these are the saviors of the world. না, হোয়াট ইজ ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ? ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ হচ্ছে গিয়ে অর্গানাইজেশনস। এরকম আরো অনেকগুলি অর্গানাইজেশনস আছে, উই উইল কাম টু দ্যাট, বাট দিজ আর অর্গানাইজেশনস যারা তাদের সকল রিসোর্সেস ইউজ করে টু এনশিওর যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ বা অন্যান্য যেই কান্ট্রিজগুলি আছে, যে গরিব দেশগুলি আছে, এগুলি যেন আসলে তাদের যেই সোসাইটাল প্রবলেমস আছে বা রাষ্ট্রীয় যে সমস্যাগুলো আছে এগুলো থেকে যেন তারা বের হয়ে আসতে পারে। এন্ড এইটার জন্য আসলে তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে, দে হেল্প আস আ লট। এখন ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর নাম শুনলে আমাদের কাছে মনে হইতে পারে যে দে প্রোভাইড মানি বা তারা আসলে টাকা লোন দেয় যেটার মাধ্যমে আসলে আমরা আমাদের ডেভেলপমেন্ট করি। বাট ইটস নট জাস্ট দ্যাট, এখানে উই আর ভেরি মাচ রং। ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ মনিটারি লোনস এর পাশাপাশি বা মনিটারি হেল্পের পাশাপাশি দে অলসো টেল আস যে আসলে এই লোনসগুলো আমরা কোন কোন খাতে ব্যয় করব, কিভাবে ব্যয় করব, এন্ড এর পাশাপাশি ফার্দার ডেভেলপমেন্টের জন্য তারা আমাদেরকে কিছু পলিসিস দেয় যেগুলা আমরা যদি আমাদের সোসাইটিতে ইমপ্লিমেন্ট করি তাহলে অ্যাকর্ডিং টু দেম উই উইল অ্যাচিভ মানে গ্রেট হাইটস অফ ডেভেলপমেন্ট। এন্ড এই পলিসিস গুলোকে তারা বলে এসএপি, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসিস। এন্ড ইন্টারেস্টিংলি ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এ কেউ যদি কখনো এনরোলড হয় তখন আসলে এই মানে দে হ্যাভ টু সাইন আ কন্ট্রাক্ট, যেখানে এই যে দে এগ্রি টু দ্য ফ্যাক্ট যে এই লোনস গুলা, এই মনিটারি লোনস গুলা নেওয়ার পাশাপাশি দে উইল অলসো ইমপ্লিমেন্ট দ্য পলিসিস যেগুলো হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ প্রেসক্রাইব করে দেয়। নাও লেটস গো এন্ড সি যে আসলে ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ রিয়েল ওয়ার্ল্ডে কতটা হচ্ছে গিয়ে ভূমিকা পালন করে টুয়ার্ডস ডেভেলপমেন্ট। একটা আমি যদি আপনাদেরকে একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই তাহলে আসলে এই জিনিসটা আমাদের জন্য বুঝতে আর অনেক সুবিধা হবে। যে বাংলাদেশের কথাই ধরে নেই, আমরা তো জানি যে ইন দ্য সেভেন্টিজ বাংলাদেশ আসলে স্বাধীনতার যুদ্ধের পরে মানে কি লেভেলের বিধ্বস্ত অবস্থায় ছিল। হ্যাঁ, এটা আসলে আমার মনে হয় না কাউকে এক্সপ্লেইন করা দরকার আছে, উই নো অ্যাবাউট ইট মোরলেস, সবাই জানি। রাইট, সো এরকম একটা সময় ইন টাইমস অফ ডায়ার নিড, ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ ওয়ার দি অর্গানাইজেশন যারা হচ্ছে কি বাংলাদেশকে সাহায্যের হাত বাড়া দেয় আর কি, এন্ড বাংলাদেশ ওই হাত ধরে ঝুলতে থাকে।
এন্ড এটার কারণে যেটা হয় যে মনিটারি লোনস গুলা নেয়ার পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ হচ্ছে গিয়ে বাংলাদেশকে কিছু পলিসিসও অ্যাডপ্ট করতে বলে, যেটা কিনা ইন দি এইটিজ আমরা দেখি যে বাংলাদেশ, ইন দি 1980s আমরা দেখি বাংলাদেশ হচ্ছে গিয়ে অ্যাডপ্ট করে পলিসিস লাইক প্রাইভেটাইজেশন বা ডিন্যাশনালাইজেশন। এন্ড এটার কারণে যেটা হয় যে ফরেন ইনভেস্টমেন্টস বাংলাদেশে বা ফরেন যেই কোম্পানিজ গুলো আছে এরা বাংলাদেশে আসার জন্য অনেক বেশি এনকারেজড হয়। লেটস ফাস্ট ফরওয়ার্ড টু দ্য 1990s। আপনারা যদি বাংলাদেশের 1990s এর কনটেক্সট দেখেন, আপনারা দেখতে পারবেন যে ইন দ্য 1990s বাংলাদেশে অনেকগুলি মেজর মেজর মাল্টি ন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড কংগ্লোমারেটস ফর্ম হয়, যারা কিনা বাংলাদেশে নতুন কোম্পানিজ খুলে, ফ্যাক্টরিজ খুলে, নতুন ইন্ডাস্ট্রিজ আমরা বানানো শুরু করি। রাইট, এন্ড এটার কারণে সোসাইটিতে এমপ্লয়মেন্ট বা হচ্ছে কি এই যে একটা এডুকেটেড ওয়ার্ক ফোর্সের অনেক ডিমান্ড বেড়ে যায়। এন্ড তখন যেটা হয় যে ইন দ্য সেম 1990s প্রাইভেট ইউনিভার্সিটিজ লাইক নর্থ সাউথ আইইউবি এইগুলো হচ্ছে গিয়ে খোলা শুরু করে। এন্ড এরা যেটা করে দে স্টার্ট এনশিওরিং যে পিপল আসলে দে গেট এডুকেটেড বাই কোর্সেস লাইক বিবিএ এন্ড এমবিএ। এন্ড বিবিএ এমবিএ এর কিন্তু তখন ডিমান্ড অনেক বেশি। ওয়াই? বিকজ মানুষজন তখন বুঝতেছিল যে তারা যদি বিবিএ এমবিএ করে তাহলে আসলে এরকম মাল্টি ন্যাশনাল কোম্পানিজ বা বড় বড় যে কংগ্লোমারেটস গুলি আছে এগুলিতে তাদের চাকরি ইজ কনফার্মড। এন্ড এটাই হয়। সো এরকম মাল্টি ন্যাশনাল কোম্পানিজ বা কংগ্লোমারেটস গুলি আসার পর, বা আমি যদি বলি ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ এর পলিসিস গুলোর কারণে যেটা হয় যে বাংলাদেশে ইকোনমি বুম করা শুরু করে, বাংলাদেশের আনএমপ্লয়মেন্টের প্রবলেম সলভ হওয়া শুরু করে, বাংলাদেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়া শুরু করে। এখন মানে ইউ মাইট বি থিঙ্কিং যে ইট সাউন্ডস লাইক আ ফেরি টেল, ওয়ার ইজ দ্য ক্যাচ, রাইট? মানে আমরা যদি একটু নর্মালি চিন্তা করি, একটু রেশনাল মাইন্ডে চিন্তা করি যে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এর সাথে বাংলাদেশের সম্পর্ক তো আসলে অনন্ত জলিল আর বর্ষার মতো সম্পর্ক না, যে অনন্ত জলিল হচ্ছে গিয়ে নিঃস্বার্থ ভালোবাসা দেখায়, তার অন্তর খুইলে হচ্ছে গিয়ে বর্ষার পায়ের সামনে রাইখে দিবে। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এর কি ঠেকা পড়ছে যে সে হচ্ছে গিয়ে এরকম একটা চুনুপুটি রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা চুনুপুটি রাষ্ট্রকে হেল্প করবে? সো দেয়ার ডেফিনেটলি ইজ এ ক্যাচ। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর সাথে বাংলাদেশের সম্পর্ক ইজ নট লাইক অনন্ত জলিল অ্যান্ড বর্ষা, রাদার ইট ইজ লাইক জনি ডেপ অ্যান্ড অ্যাম্বার হার্ড। ঠিক আছে, এটা কেন বলতেছি আমি? এইটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর দেওয়া যে পলিসিস গুলা, তাদের প্রেসক্রাইব করা যে পলিসিস গুলা, এইগুলার মডার্ন ডেতে আসলে কনসিকুয়েন্সেস কি। সো লেটস ফাস্ট ফরওয়ার্ড টু 2022 অ্যান্ড লেটস সি দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং ইন। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলতেছে 2021-এ বাংলাদেশে পার ক্যাপিটা ডেট মানে মাথা পিছু যেই ঋণ এটা হচ্ছে কি 70,000 টাকা। অর্থাৎ একটা বাচ্চা যদি আজকে জন্ম নেয়, সে তার মাথায় 70,000 টাকার ঋণ নিয়ে জন্ম হবে, আর ডেট অফ 70,000। এখন কথা হয়েছে যে বাচ্চা তো জন্মই হইলো মাত্র, তাইলে ওর মাথায় ঋণটা আসলো কই থেকে? This debt is because of the fact যে বাংলাদেশ over the years continuously ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ এর থেকে লোন নিয়ে আসছে। এন্ড ঢাকা ট্রিবিউনের একটা আর্টিকেলে বলা হইতেছে যে অ্যাজ অফ 2021 বাংলাদেশের টোটাল বৈদেশিক ঋণ হচ্ছে 131 বিলিয়ন ইউএস ডলার্স, নট ইভেন টাকা, নট ইভেন মিলিয়ন, 131 বিলিয়ন ইউএস ডলার্স। এখন এই এটা তো একটা লোন, এটা তো একটা ডেট, এটা কি করতে হবে? শোধ করতে হবে। সো হাউ ডাজ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ডু ইট? বাংলাদেশ গভর্নমেন্টকে ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ এটাও বলে দেয় যে কিভাবে হচ্ছে কি তারা লোনস গুলা পে অফ করবে। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে এই লোনস গুলা যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ দেয় এটা কিন্তু অনেক হাই একটা ইন্টারেস্ট রেটে তারা দেয় আমাদেরকে। ঠিক আছে, যেটার ইন্টারেস্ট পে করতে করতেই বাংলাদেশের ঠেলা বাইর হয়ে যায়, প্রিন্সিপাল অ্যামাউন্ট তো বাদই দিলাম। বাট হাউ ডাজ বাংলাদেশ ডু ইট? বাংলাদেশের গভর্নমেন্ট তার জনগণের উপর হাই রেটস অফ ভ্যাট, ট্যাক্স বা অন্যান্য রকমের ইয়েগুলো বসায়, ইম্পোজ করে। এন্ড এর বাদে বাংলাদেশের গভর্নমেন্ট যেটা করে যে সরকারি যে খাতগুলি আছে এগুলি থেকে তারা সাবসিডি তুলে নেয় এন্ড এন্ড হোয়াট নট। বাট অ্যাজ আ রেজাল্ট কি হয়? অ্যাজ আ রেজাল্ট আমরা দেখতে পারি এই ভ্যাট ট্যাক্স বাড়ানোর কারণে আমাদের আশেপাশে যত রকমের বেসিক নেসেসিটিস আছে, বেসিক নেসেসিটিস থেকে শুরু করে অল কাইন্ডস অফ লাক্সারি প্রোডাক্ট সবকিছুর দাম বাড়া শুরু করে। এন্ড দিস কজেস ইনফ্লেশন, যেটাকে আমরা মূল্যস্ফীতি বলি। ইজ দ্যাট ইট? নো। রাইজিং বিডি ডট কম এর একটা 2022 সালের আর্টিকেলে বলা হইতেছে যে বাংলাদেশের 66% অফ দ্য গ্র্যাজুয়েটস আর আনএমপ্লয়েড।
এখানে কিন্তু 66% অফ ইউথ আমরা বলতেছি না, রাদার আমরা বলতেছি যে 66% অফ ইউথস দ্যাট আর গ্র্যাজুয়েটস, মানে যাদের কাছে সার্টিফিকেট আছে, হইতে পারে এটা আন্ডার গ্র্যাডের সার্টিফিকেট, সে ইউনিভার্সিটি শেষ করছে, বা পোস্ট গ্র্যাডের সার্টিফিকেট, এমবিএ শেষ করছে, সামথিং লাইক দ্যাট, বাট 66% অফ দ্য ইউথ আর আনএমপ্লয়েড, যদিও তাদের কাছে এনাফ সার্টিফিকেটস আছে। And now why is this? This is because of that policy যেটা আমরা 1980s এ হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করছি বাংলাদেশে। এন্ড 1980s এর দিকে বা 1990s এর দিকে যতগুলি কংগ্লোমারেটস আসছে বা মাল্টিন্যাশনাল কোম্পানিজ আসছে, এইটা আসার ফলে বাংলাদেশে ইনিশিয়াল লেভেলে একটা এমপ্লয়মেন্ট দেখা গেলেও এখন যেটা হয়েছে যে দোজ কংগ্লোমারেটস বা দোজ মাল্টিন্যাশনাল কোম্পানিজ, এরা বড় হইতে 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 এত বড় হয়েছে যে এরা আজকে আমাদের মার্কেটের, আমাদের ইকোনমির ম্যাক্সিমাম মার্কেট শেয়ারস ওন করে, অ্যান্ড দে হ্যাভ ক্রিয়েটেড আ মনোপলি। এন্ড এই মনোপলির কারণে আমাদের দেশের যেই বিজনেসেস গুলি আছে, যে ডোমেস্টিক কোম্পানিজ গুলি আছে, দিজ আর ফোর্স টু গো আউট অফ বিজনেস। আমরা অনেকেই দেখছি যে আসলে এই যে নাবিস্কো বা হচ্ছে গিয়ে কস্কোর মতো কোম্পানিজ গুলি আগে কিন্তু অনেক ফেমাস ছিল, বাট নাও নোবডি বাইজ কস্কো, তাই না? এই সাবান তো কেউ ইউজ করে না, সবাই লাক্স ইউজ করে, এন্ড লাক্স বিলংস টু ইউনিলিভার। আগে নাবিস্কোর বিস্কুট খাইতো মানুষজন, আজকে কি নাবিস্কো খায়? আজকে সবাই ওরিও খায়, তাই না? সো দিস বিজনেসেস, আমাদের দেশের যে বিজনেসেস গুলি ছিল বা কোম্পানিজ গুলি ছিল, দে ওয়ার ফোর্সড আউট অফ দ্য মার্কেট বিকজ অফ দিস মোনোপলিজ, এন্ড এইটার কারণে অনেক মানুষের চাকরি গেছে, ঠিক আছে, এন্ড নতুন কর্মসংস্থান আসলে বাংলাদেশে ক্রিয়েট হয় নাই, যেটার কারণে আমরা আনএমপ্লয়মেন্ট দেখতে পারি বাংলাদেশে। এন্ড নট জাস্ট দ্যাট, চাকরির কথা বাদ দিলাম, লেটস টক অ্যাবাউট বিজনেস, ঠিক আছে? মানে এখনকার ইউথরা তো কেউ চাকরি করতে চায় না, নোবডি ওয়ান্টস টু বি আ কর্পোরেট স্লেভ, সবাই দে ওয়ান্ট টু বি মাস্টার্স অফ দেয়ার ওন ফেট, তাই না? চাকরির ব্যাপারে মার্চ 2020-র একটা আর্টিকেলে বলা হইতেছে যে 24% অফ দ্য কোম্পানিজ হ্যাভ সিজড দেয়ার অপারেশনস সিন্স মার্চ 2020। 2020-র পরে বাংলাদেশে যতগুলি কোম্পানিজ ছিল, সবগুলির 24% অলরেডি ওয়ার ফোর্স টু ক্লোজ, বিকজ তারা আসলে মার্কেটে কম্পিট করতে পারতেছে না এইসব বিগ শার্কসদের সাথে। And 56% of the startups have seen at least a 50% revenue drop. যতগুলা স্টার্টআপ ছিল তাদের মধ্যে 56% হচ্ছে কি আগে যদি 100 টাকা কামাইতো এখন 50 টাকা কামায়, দে হ্যাভ সিন আ 50% রেভিনিউ ড্রপ। নাও টেল মি যে আসলে আমি যদি চাকরি না করতে পারি, আমি যদি বিজনেস না করতে পারি, জিনিসপাতির যদি এভাবে দাম বাড়তে থাকে, চাল ডাল এগুলো আমি কিনবো কেমনে? হাউ ডু আই সার্ভাইভ? সো দিস ইজ দ্য রিয়েল ফেস অফ দ্য পলিসিজ অফ ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ, ঠিক আছে, যেটা কিনা আমাদের কাছে একটা সময় অনেক বেশি মন্ত্রমুগ্ধ বা হচ্ছে কি অ্যামেজিং মনে হইলেও ওভার দ্য ইয়ার্স আমরা আসলে এটা রিয়েলাইজ করতে পারছি যে দ্য পলিসিস যেগুলো তারা আমাদেরকে দেয়, দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসিস, এইগুলা আমাদের লাইফের প্রবলেমস তো সলভ করতেই পারে না, রাদার আমাদের লাইফের দুর্দশাগুলি আরো বেশি করে বাড়ায়। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো বাংলাদেশ নিয়ে এত কিছু বললেন, ঠিক আছে, বাট ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ তো বাংলাদেশ বাদেও আরো অনেকগুলি কান্ট্রিকে হেল্প করছে। ফাইন, তাহলে লেটস গো ইনটু দি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সিনারিও আমরা দেখি, ঠিক আছে। লেটস টক অ্যাবাউট আফ্রিকা। মিড 1970s-এ যখন হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস এর মতো অর্গানাইজেশনগুলি আফ্রিকায় ঢুকে ডাব্লিউএইচও একটা রিপোর্ট বানায়, তারা বলে যে এই সকল অর্গানাইজেশনস গুলার ইন্টারভেনশনের পর, আফ্রিকাতে ইন্টারভেনশনের পর আফ্রিকানসদের লাইফ এক্সপেক্টেন্সি বা লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায় বাই 19.7 ইয়ার্স। অর্থাৎ আগে যদি একজন আফ্রিকান 50 বছর বাঁচতো, এখন 69.7 ইয়ার্স সে বাঁচতে পারে, অনলি বিকজ ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডাব্লিউএইচও, ইউনাইটেড নেশনস এরা হচ্ছে গিয়ে আফ্রিকায় ইন্টারভিন করতেছে দেখে। এন্ড নট অনলি দ্যাট, তারা এটাও বলে যে এরা আসার পর থেকে হচ্ছে গিয়ে আফ্রিকাতে ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মোর্টালিটি, মানে একটা নবজাতক শিশু মারা যাওয়া বা একটা বাচ্চা মারা যাওয়ার যে রেট, এটা অনেক কমে আসে। এন্ড তারা হচ্ছে গিয়ে জনগণকে বিশুদ্ধ খাবার পানি প্রোভাইড করতে পারছে, পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করতে পারছে। এন্ড এই সকল স্ট্যাটিস্টিক্স দিয়ে তারা এটা জাস্টিফাই করার চেষ্টা করে যে না, আমরা আমরা আসছি আফ্রিকাতে ফর দ্য গুড অফ ইউর, মানে ইয়োর পিপল, তোমাদের ডেভেলপমেন্টের জন্য আসছি। কিন্তু উই সি দি এক্সাক্ট অপোজিট সিনারিও যখন ইবোলা হিটস। যখন আফ্রিকায় ইবোলা আউটব্রেক শুরু হয়, তখন ঠিক এর উল্টা সিনারিও আমরা দেখতে পারি। আমরা দেখতে পারি যে গণহারে আসলে আফ্রিকায় মানুষজন মরছে, বাট এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্ট্যাটিস্টিক্স এটার সাথে কমপ্লিটলি সাংঘর্ষিক। এরা বলতেছে যে আফ্রিকার যে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার এরা অনেক বেশি ডেভেলপ করছে, তাইলে আসলে মানুষগুলি মরতেছে কেন?
এটার পিছনের কারণ হচ্ছে গিয়ে যে ইন দ্য 1980s আফ্রিকান গভর্নমেন্টগুলি ওয়ার্ল্ড ব্যাংকে একটা চিঠি লিখে পাঠায়। দে ওয়ান্টেড টু আস্ক দ্য ওয়ার্ল্ড ব্যাংক যে আফ্রিকান কান্ট্রিজগুলিতে আসলে কত টাকা লোন হইছে, কিভাবে আসলে তাদের ইকোনমিকে আরো বেটার করা যায়। এন্ড এইটার রিপ্লাইয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টটাকে নাম দেওয়া হয় দ্য বার্গ রিপোর্ট। বার্গ নামের একজন লোক এই রিপোর্টটা বানাইছেন। সে বলতেছে যে আফ্রিকান কান্ট্রিজগুলা অনেক বেশি গরিব বা আসলে আন্ডার ডেভেলপিং, বিকজ আফ্রিকান কান্ট্রিজগুলা তাদের হেলথ কেয়ার যেই ইনফ্রাস্ট্রাকচার আছে এইটাতে অনেক বেশি গভর্নমেন্ট স্পেন্ডিং করতেছে। সো তাদের কি করতে হবে, এই হেলথ কেয়ার সেক্টর থেকে গভর্নমেন্ট স্পেন্ডিং কমায় ফেলতে হবে। অ্যান্ড আফ্রিকান রুলার্স বিং দ্য ভেরি লয়াল ছোট ভাই টু ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ, ঠিক আছে, বড় ভাইয়ের কথা তো আসলে ফালায় দেওয়া যায় না। তো তারা যেটা করে, তারা তাদের হেলথ কেয়ার যেই সেক্টর আছে এইটা থেকে গভর্নমেন্ট স্পেন্ডিং কমায় নিয়ে আসে বাই 42%। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট যখন ইবোলা আউটব্রেকটা হয়, তখন হসপিটালস, বেসিক মেডিসিন বা ইনভেন্টরি বা অন্য রকমের ইকুইপমেন্ট, এগুলির কথা তো বাদই দিলাম, ডাক্তার খুঁজে পাওয়া যেতেছিল না আফ্রিকায়। বিকজ ভেরি শকিংলি ইন 2015 একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে বলতেছে যে আফ্রিকায় ফিজিশিয়ান টু পেশেন্টের রেশিও হচ্ছে 2:10,000। অর্থাৎ 10,000 পেশেন্টের জন্য আফ্রিকায় দের ইজ অনলি 2 ফিজিশিয়ানস। আমি কিন্তু স্পেশালাইজড ডক্টর বলতেছি না, আমি কিন্তু ডক্টর বলতেছি না, আমি ফিজিশিয়ানস বলতেছি, যারা কিনা রাস্তায় একটা চেম্বারে বসে, আমরা জ্বর টর হইলে কাশি টাশি হইলে যাই যাদের কাছে, বা যাদের ফোন দিলে বাসায় এসে হচ্ছে কি যে স্যালাইন ট্যালাইন লাগাই দিয়ে যায় বা ইনজেকশন পুশ করে দিয়ে যায়। এরকম 2টা ফিজিশিয়ান ছিল ফর 10,000 আফ্রিকান পিপল ইন আফ্রিকা। সো এইটা হচ্ছে গিয়ে আইএমএফ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংকের সেট করা পলিসিজের একটা কনসিকোয়েন্স। নাও ব্রাদার্স, আপনারা যদি একটু রিকল করেন, আপনারা দেখবেন যে আমি ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ কে একটা ম্যাস্কড সুপার হিরোর সাথে কিন্তু কম্পেয়ার করছি, রাইট? ব্যাটম্যান কিন্তু ব্যাটম্যানের ট্রু আইডেন্টিটি না। ব্যাটম্যানের ট্রু আইডেন্টিটি কি? ব্যাটম্যানের ট্রু আইডেন্টিটি ইজ ব্রুস ওয়েইন, রাইট? সো সিমিলারলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ ইজ জাস্ট আ মাস্ক, অ্যান্ড এই মাস্কের পিছনে আরেকজন আছে। কে আছে এটা বের করতে গেলে উই উইল হ্যাভ টু প্লে আ গেম কল্ড স্কুবিডু। আমরা যারা যারা স্কুবিডু দেখছি আমরা জানি স্কুবিডুতে কি হয়। স্কুবিডুতে এই ফ্রেড, শ্যাগি, ভেলমা এরা মিলে হচ্ছে কি একটা ভূতরে ধরে, ধইরা হচ্ছে কি ওর মাস্ক খুলে দেখে যে মাস্কের পিছনে কে আছে। সো আমাদের যদি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সেম জিনিসটা করতে হয়, তাহলে উই উইল হ্যাভ টু গো টু দ্য রুটস অফ ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ ইনস্টিটিউশনস লাইক দিস। আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ আসলে কিভাবে ফর্মড হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ ভেরি ইন্টারেস্টিংলি একই দিনে ফর্মড হয়েছে। ইন জুলাই 1944 ব্রেটন উডস নামক একটা জায়গায় 44টা দেশ মিলে একটা মিটিং করে, অ্যান্ড দিস মিটিং ওয়াজ অনগোয়িং ফর 3 consecutive weeks। এন্ড এই 3 consecutive উইকে কিন্তু এই 44টা দেশের সবগুলি দেশ কথা বলে নাই, ঠিক আছে, সব ম্যাক্সিমামই দুধ ভাত ছিল। রাদার 3 উইক ধরে নেগোসিয়েশনস হয়েছে শুধুমাত্র আমেরিকা এন্ড ইউকের মধ্যে। ইউ গাইস ক্যান লুক ইট আপ, ঠিক আছে। এন্ড আমেরিকা আর ইউকে মিলে যখন হচ্ছে কি একটা এগ্রিমেন্টে পৌঁছাইছে, তখন দে ফর্ম দিস টু ইনস্টিটিউশনস, ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ। সো এইটা দ্বারা আসলে বোঝা যাইতেছে যে ওয়ার্ল্ড ব্যাংক এন্ড আইএমএফ কে কারা কন্ট্রোল করে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, যে 1944 থেকে শুরু করে আজ পর্যন্ত টিল ডেট এভরি সিঙ্গল আইএমএফ ডিরেক্টর হ্যাজ অলওয়েজ বিন ইউরোপিয়ান, অ্যান্ড এভরি সিঙ্গল ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট হ্যাজ অলওয়েজ বিন আমেরিকান। সো এটা দ্বারা বোঝা যায় যে ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ দিজ আর মাস্কস উইচ ইজ ওয়ার্ন বাই দ্য ইউকে অ্যান্ড দ্য ইউএস, সো দ্যাট তারা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলাতে তাদের ক্যাপিটালিস্টিক পলিসিস গুলি ইমপ্লিমেন্ট করতে পারে। নাও ইউ মাইট আস্ক মি যে ক্যাপিটালিস্টিক পলিসিস ইমপ্লিমেন্ট করলে আসলে সমস্যাটা কই, ঠিক আছে, এটার কারণে তো ডেভেলপমেন্টও হইতে পারে। এখন ক্যাপিটালিস্টিক পলিসিস গুলো আসলে কতখানি ডেঞ্জারাস এইটা বুঝতে গেলে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রুট অফ ক্যাপিটালিজম, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ক্যাপিটালিজম ইজ। ক্যাপিটালিজম ইজ আ সিস্টেম which is made by the rich, which is for the rich. জাস্ট লাইক দ্য নেম সাজেস্ট, ক্যাপিটালিজমের নামের মধ্যেই ওই যে ক্যাপিটালিস্ট ওয়ার্ডটা আইসা পড়ে আর কি। ইট ইজ আ ইজম ফর ক্যাপিটালিস্টস, রাইট? এন্ড এটা আসলে এমন একটা সিস্টেম যেই সিস্টেমটা দিয়ে সোসাইটির 1% এলিট
সোসাইটির বাকি 99% মানুষের ওয়েলথ শোষণ করে তারা বড়লোক হইতে থাকে, এন্ড বাকি 99% মানুষ কি হইতে থাকে, আরো পোর হইতে থাকে। সো দ্য রিচ গেটস রিচার অ্যান্ড দ্য পোর গেটস পোরার। This is the true face of capitalism. As you can see, যে in the statistics that is provided by TNT World, যে ওয়ার্ল্ডের 1% এলিটরা ওয়ার্ল্ডের 43.4% ওয়েলথ কন্ট্রোল করে, whereas ওয়ার্ল্ডের 53.6% লোক ওয়ার্ল্ডের 1.4% ওয়েলথ কন্ট্রোল করে। সো ক্যাপিটালিজম আসলে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে কি এরকম একটা বৈষম্যতা ক্রিয়েট করে। নাও বুঝলাম ক্যাপিটালিজম খারাপ, বুঝলাম ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ হচ্ছে গিয়ে একটা ফ্রন্ট, বা এদের মতো অন্যান্য যে অর্গানাইজেশন গুলি আছে, ইউনাইটেড নেশনস বলেন, কমনওয়েলথ বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন, বুঝলাম এই সবগুলা আমেরিকা আর ইউএস ইউজ করে সো দ্যাট তারা আমাদেরকে শোষণ করতে পারে। বাট ইউ গাইজ মাইট বি থিঙ্কিং যে হাউ এম আই এফেক্টেড বাই ইট? আমি তো ভালো আছি, রাইট? আমার ফ্যামিলিতে তো আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। কিন্তু একটু চিন্তা করে দেখেন ব্রাদার্স, আমরা এমন একটা সময়ে বসবাস করতেছি যেই সময়ে বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি হুইচ ইজ এনএসইউ রাইট নাও, সো এনএসইউর মতো একটা ইউনিভার্সিটি থেকে মানুষজন লাখ লাখ টাকা খরচ করে পাস করেও আজকে কিন্তু জব পাচ্ছে না। যেটার সব থেকে বড় প্রুফ হচ্ছে গিয়ে ফেসবুকে সেই ইউথের লাইভে গিয়ে সার্টিফিকেট ছিঁড়ে ফেলার ভিডিওটা, যেটা আমরা দেখছি কিছুদিন আগে ভাইরাল হইতে, যে একটা ইউথ সে অনেক দিন ধরে চাকরি পাওয়ার চেষ্টা করতেছে, অনেক রকমের লিঙ্কডিন সবকিছু খাটাইছে, বাট ইভেনচুয়ালি সে চাকরি পাচ্ছে না। তো সে কি করছে, সে ফেসবুকে লাইভ এসে তার সার্টিফিকেট গুলি সবার সামনে ছিঁড়ে ফেলে দিছে, রাইট? সো এরকম আরো অগণিত ইউথ আমাদের সোসাইটিতে আছে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ক্যান ইউ গাইজ গ্যারান্টি টু মি যে আপনাদের এডুকেশন শেষ করার পর বা গ্রাজুয়েশন শেষ করার পর উই উইল নট বি অ্যামংস দোজ ইউথস যাদের হচ্ছে কি নিজের সার্টিফিকেট নিজে ছিঁড়ে ফেলতে হবে? এইটার গ্যারান্টি কি আমি আপনি দিতে পারবো? বাংলাদেশে আসলে বেসিক নেসেসিটিজ এর দাম এত বেশি বাড়তেছে, আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে আমাদের এখন এত কষ্ট হইতেছে যে আমরা টিসিবির লাইনে মিডল ক্লাস যেই ফ্যামিলিজ গুলি আছে, এদের যেই কর্তারা আছে, এদেরকেও এখন দাঁড়ায় থাকতে দেখি। সো আমরা তো এখানে কেউ উই আর নট দ্যাট 1% এলিট, তাই না? আমরা তো আসলে মানে উই ডোন্ট রোল ইন রোলস রয়েস, তাই না? আমাদের তো রিক্সাই ইউজ করতে হয়, সিএনজি ইউজ করতে হয়। সো বলা যেতে পারে যে উই আর ফ্রম দ্য মিডল ক্লাস, কেউ হায়ার, কেউ লোয়ার, কেউ মিড মিডল ক্লাস, তাই না? বাট ইভেনচুয়ালি উই ফল ইন দিস ক্যাটাগরি। ঠিক আছে, এইটার কি কোনো গ্যারান্টি আছে যে ইন আ ফিউ ইয়ার্স আমার আপনাকে বা আমাদের বাবাদেরকে আসলে এই যে ঠাট পড়া রোদের মধ্যে হচ্ছে কি এভাবে টিসিবির লাইনে দাঁড়ায় থেকে আদা, রসুন, চাল ডাল কিনতে হবে না? এটার গ্যারান্টি কি আমি আপনি কেউ দিতে পারবো? সো ডিয়ার ব্রাদার্স, আসলে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম এমন একটা ক্যান্সারের নাম, যেই ক্যান্সার আসলে তার ধারক বাহককেও ছাড়ে না। যেই আমেরিকা আসলে সবাইকে ক্যাপিটালিস্টিক পলিসিজ নিতে এনকারেজ করে বা ক্যাপিটালিস্টিক পলিসিজ আসলে প্রেসক্রাইব করে বেড়ায়, সেই আমেরিকা আজকে রিসেশনের দ্বার প্রান্তে। আমেরিকান পিপল, দে আর লুজিং দেয়ার জবস, দে আর লুজিং দেয়ার হোমস, অ্যান্ড their so-called American dream is dying today. যেই ফ্রান্স নিজেকে ফ্রিডমের বা স্বাধীনতার ফ্ল্যাগ বিয়ারার হিসেবে দাবি করে, সেই ফ্রান্সের মানুষজন আজকে নিজেদের বেসিক যে রাইটস, বেসিক যে নেসেসিটিস, এগুলি ফুলফিল করার আন্দোলনে হচ্ছে গিয়ে রাস্তায় নামে। যেই জার্মানি গর্ব করে বলতো যে উই আর দ্য প্রাউড ওনার্স অফ মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডাব্লিউ, পোর্শে, সেই জার্মানসরা আজকে কনফিউজ, তারা ডাইলেমায় ভুগতেছে যে তারা কামিং উইন্টারের জন্য খাবারের টাকা জমাবে নাকি হচ্ছে কি ইলেকট্রিসিটি বিল এন্ড হিটিং এর জন্য টাকা জমাবে। ঠিক আছে, বিকজ দে ক্যানট ডু ইদার অফ দ্য টু। দুইটা একসাথে তারা করতে পারবে না, বিকজ জার্মানিতে এখন ইলেকট্রিসিটি বিলস বলেন বা এনার্জি বিলস বলেন, ইট ইজ স্কাই রকেটিং। সো অ্যান্ড দ্য লিস্ট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। So this is the true face of capitalism and its policies. And brothers, I'm at almost at the end of my speech. And আমি আসলে আপনাদেরকে জাস্ট একটা প্রশ্ন করার মাধ্যমে আমার স্পিচটা শেষ করতে চাই, যে যেই ক্যাপিটালিজমের জাহাজে চড়ে আমরা ভাবতেছিলাম যে আসলে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো, আমরা একটা ভালো লাইফ লিড করতে পারবো, আমাদের আমাদের সোসাইটাল যত প্রবলেমস আছে এগুলোকে দূর করতে পারবো, সেই ক্যাপিটালিজম আজকে তার ফাউন্ডিং ফাদার্সকে নিয়ে আমাদের চোখের সামনে ডুবতেছে। সো
হাউ ইজ ইট রেশনাল যে আমি আপনি আসলে এরকম একটা ডুবন্ত জাহাজ বা যেই জাহাজটা আসলে নিচের দিকে মানে সাগরের মানে গভীর থেকে গভীরতর মানে গভীরে চলে যাইতেছে, ওইরকম একটা জাহাজে আমি আপনি আসলে উই উইল গো অ্যান্ড টেক শেল্টার ইন ইট। এটা আসলে কোন দিক দিয়ে আমাদের জন্য রেশনাল? সো আই লিভ দ্যাট থট আপ টু ইউ গাইস। ওয়াখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।